আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার। আমরা আমাদের চারিপাশে বিভিন্ন রকম পদার্থ দেখতে পাই, যেমন মাটি, পানি, বায়ু, আগুন। এগুলো সবই পদার্থ। আমরা এগুলোকে সচরাচর দেখে থাকি। একটা সময় আমরা এগুলোকে ভাবতাম যে সবগুলো হয়তো একটা পদার্থ এবং এগুলো একটা পদার্থ থেকেই সৃষ্টি হয়েছে, যেমন মাটি মাটি থেকে হয়েছে, পানি পানি থেকে হয়েছে, বায়ু বায়ু থেকে হয়েছে। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীদের গবেষণার ফলে দেখা যায় যে এগুলোর ভিতরে অন্যান্য পদার্থও রয়েছে। প্রথমত, গ্রিসের একজন দার্শনিক নাম ডেমোক্রিটাস। তিনি প্রথম বলেছিলেন যে প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য, অর্থাৎ প্রতিটা পদার্থ কোনো একটি নির্দিষ্ট একক বা বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত। কিন্তু সে সময়ে বিজ্ঞানের এত অগ্রযাত্রা ছিল না, পরীক্ষা ছিল না, যার কারণে সেটাকে গ্রহণ করা হয়নি। 1803 সালে একজন ব্রিটিশ বিজ্ঞানী বা রসায়নবিদ জন ডাল্টন তিনি তার একটি মতবাদ দেন, যেখানে তিনি বলেন প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র ও অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। অর্থাৎ একটা পদার্থ তৈরি হতে গেলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি হবে, যেগুলোকে আর ভাগ করা যায় না। তিনি এই কণার নাম দেন অ্যাটম। প্রথমে অ্যাটম শব্দটা ব্যবহার করেছিলেন বিজ্ঞানী ডেমোক্রিটাস। এই ডেমোক্রিটাসের প্রতি সম্মান রেখেই জন ডাল্টন ওই অবিভাজ্য কণার নাম দেন অ্যাটম। অ্যাটমের এ অর্থ না, আর টম অর্থ বিভাজ্য বা বিভাজন করা যায়। এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যাটম শব্দের অর্থ বিভাজ্য না বা যাকে বিভাজন করা যায় না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে কোনো মৌলের পরমাণুকে আবার আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, যার ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বিদ্যমান থাকে। তো আমরা আজকে পদার্থের বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করব। পরমাণু, অণু, মৌলিক পদার্থের প্রতীক আর যৌগিক পদার্থের সংকেত সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে জানি মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত তার ভিতরে আর অন্য কিছু পাওয়া যায় না, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। একক বৈশিষ্ট্য সম্পন্ন যে সকল পদার্থ আছে তাদেরকে মৌলিক পদার্থ বলা হয়। যেরকম হাইড্রোজেনকে যদি ভাঙা হয় সবসময় তার ভিতরে হাইড্রোজেনই পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাবে না। আবার হাইড্রোজেন আছে অক্সিজেন, লিথিয়াম, কার্বন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আরও অনেকগুলো আছে, যেগুলো সবই মৌলিক পদার্থ। এ পর্যন্ত বিজ্ঞানীরা যতগুলো মৌলিক পদার্থ আবিষ্কার করেছে তার সংখ্যা হলো 118টি। 118টি মৌলিক পদার্থ বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে। এই 118টি মৌলিক পদার্থের ভিতরে 98টি প্রকৃতিতে পাওয়া যায়। এটা হচ্ছে মোট মৌলিক সংখ্যা 118, আর 98টি আছে প্রকৃতিতে। ল্যাবরেটরিতে বাকি 20টি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। মৌলিক পদার্থকে মৌল বলা হয়ে থাকে। এরপর আসি যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক অন্য পদার্থ পাওয়া যায় তাদেরকে
যৌগিক পদার্থ বলে। যেমন আমি যদি পানিকে ভাঙি, পানির সংকেত আমরা জানি H2O। এই পানিকে ভাঙলে দুইটা হাইড্রোজেন পাওয়া যাবে আর একটা অক্সিজেন। তাহলে দুইটা হাইড্রোজেন ও একটা অক্সিজেনের সমন্বয়ে পানি গঠিত। এখানে যে পদার্থগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সবই মৌলিক পদার্থ, অর্থাৎ যে পদার্থগুলোকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় বা বিশ্লেষণ করলে মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। এরপরে টপিক পরমাণু ও অণু। পরমাণুর ইংরেজি শব্দ অ্যাটম। অ্যাটম অর্থ যা বিভাজন করা যায় না। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বজায় থাকে। কোনো একটা যৌগ যখন বা দুই বা ততোধিক যৌগ কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তারা পরস্পর বিভাজিত হয়ে পরমাণুতে পরিণত হয়। এই পরমাণুগুলো পরবর্তীতে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ আমরা বলতে পারি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণু। অণু দুই বা ততোধিক পরমাণু মিলিত হয়ে সেটা একই মৌলের হতে পারে, আবার ভিন্ন ভিন্ন মৌলেরও হতে পারে। একই মৌলের যে সকল একই মৌলের অথবা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু মিলিত হয়ে যে সকল যৌগ গঠন করে তাদেরকে অণু বলা হয়। অণু বলতে আমরা এভাবে বুঝতে পারি যে দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। এখানে এই দুই বা ততোধিক পরমাণু একই ধরনের মৌলের বা একই পদার্থে হতে পারে, যেরকম অক্সিজেন আর অক্সিজেন যুক্ত হয়ে অক্সিজেন অণু তৈরি হয়। হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি হয়। একইভাবে আবার হতে পারে কার্বন অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে পানি তৈরি হতে পারে। এভাবে বিভিন্ন অণুও গঠন করতে পারে। এবার আলোচনা করব মৌলের প্রতীক সম্পর্কে। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। অর্থাৎ কোনো একটা মৌলিক পদার্থকে সংক্ষেপে প্রকাশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। প্রতীক বিভিন্নভাবে লেখা হয়ে থাকে। আমরা তিনটেভাবে প্রতীক লিখতে পারি। এক হচ্ছে ইংরেজি নামের প্রথম বর্ণটা বড় হাতের লিখে, যেরকম হাইড্রোজেন এর প্রথম বর্ণ এইচ, এর প্রতীক এইচ। ঠিক একইভাবে কার্বনের প্রথম বর্ণ সি, কার্বনের প্রতীক সি। এভাবে আমরা লিখতে পারি অক্সিজেনের জন্য ও, নাইট্রোজেনের জন্য এন, আমরা আবার প্রতীককে আবার প্রতীককে লেখার জন্য অনেক সময় দেখা যায় প্রথম বর্ণ দুইটা মৌলের ক্ষেত্রে একই হয়ে গেছে। যেমন ধরেন কার্বনের সি, আবার কপারের প্রথমে সি, আবার ক্লোরিনের প্রথমে সি। এক্ষেত্রে এরকম সমস্যা দূর করার জন্য প্রথমে একটা মৌলের প্রথম বর্ণ দিয়ে সেটা প্রকাশ করা হয়, যেরকম কার্বনকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। কিন্তু এরপরে ক্লোরিন আছে, ক্লোরিনকে Cl দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা বুঝে নেব যে পরবর্তী বর্ণটা
ক্লোরিন শব্দের পরবর্তী বর্ণটা ছোট হাতের লিখে আমরা প্রতীক হিসেবে ব্যবহার করব, যেরকম কপারের CU কপার। আবার ক্যালসিয়ামের CA বড় হাতের C ছোট হাতের A পরবর্তী বর্ণটা নিয়ে প্রতীক প্রকাশ করা হয়ে থাকে। 3 নম্বর পয়েন্টটা হলো কিছু কিছু মৌলের ল্যাটিন নাম থেকে এসেছে। এই ল্যাটিন নামের প্রথম বর্ণ বা প্রথম 2টা বর্ণ, মাঝে মাঝে 3টা বর্ণ ব্যবহার করা হয়ে থাকে। তো মৌল প্রকাশ করতে প্রতীকের ব্যবহার করা হয়ে থাকে, আর যৌগ প্রকাশ করতে সংকেত ব্যবহার করা হয়ে থাকে। যৌগকে আমরা যখন প্রকাশ করব বা যৌগিক পদার্থকে প্রকাশ করব তখন তাকে বলবো সংকেত, আর মৌলিক পদার্থকে প্রকাশ করলে তাকে বলবো প্রতীক। যেরকম পানি একটা যৌগিক পদার্থ, একে H2O এটা দ্বারা প্রকাশ করা হয়, এটা একটা সংকেত। আবার সালফিউরিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিডও একটা যৌগিক পদার্থ, এটাও একটা সংকেত। এভাবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, অ্যামোনিয়া NH3 আরও অনেক কিছু প্রকাশ করতে পারি। এখন আমরা একটু দেখে নেব কয়েকটা মৌল যারা ল্যাটিন নাম থেকে এসেছে, কয়েকটা মৌলের প্রতীক এবং তাদের নাম। প্রথমে দেখব সোডিয়াম এসেছে ল্যাটিন নাট্রিয়াম শব্দ থেকে, যার প্রতীক Na। কপার আসছে কাপ্রাম থেকে, যার প্রতীক Cu। গোল্ড বা আমরা যেটাকে সোনা বলি, গোল্ড আসছে অ্যারাম থেকে, যার প্রতীক Au। লেড আসছে প্লাম্বাম থেকে, যার প্রতীক Pb। সিলভার আসছে আর্জেন্টাম থেকে, যার প্রতীক Ag। পটাশিয়াম আসছে ক্যালিয়াম থেকে। পটাশিয়াম আসছে ল্যাটিন শব্দ ক্যালিয়াম থেকে, যার প্রতীক Ka। এভাবে টিন স্ট্যান্ডাম, যার প্রতীক Sn, অ্যান্টিমনি স্টিবিয়াম, যার প্রতীক Sb। মার্কারি আছে হাইড্রোগ্রাম, যার প্রতীক Hg। আয়রন আসছে ফেরাম থেকে, যার প্রতীক Fe। এখন আমরা আলোচনা করব পরমাণুর ভিতরে। কিছুক্ষণ আগে বলেছিলাম বিজ্ঞানী জন ডাল্টন যেটা আবিষ্কার করেছিলেন যে মৌলিক পদার্থসমূহ পরমাণু বা অ্যাটম নামক অবিভাজ্য কণা দ্বারা গঠিত, কিন্তু এদের ভিতরে পরবর্তীতে দেখা গেছে আরও কিছু কণা থাকে, সেই কণাগুলোর নাম দেওয়া হয়েছে। মূলত 3টি কণা থাকেই। এই 3টি কণার নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রথমে আমরা আলোচনা করব ইলেকট্রন সম্পর্কে। 1897 সালে বিজ্ঞানী জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা, যার আধান বা চার্জ ঋণাত্মক বা নেগেটিভ। ইলেকট্রনকে আমরা প্রকাশ করি E এর উপর একটা মাইনাস চিহ্ন দ্বারা, অথবা শুধুমাত্র E দ্বারাও প্রকাশ করে থাকি। ইলেকট্রনের আধান, যেহেতু বললাম যে ইলেকট্রনের আধান বা চার্জ ঋণাত্মক, এই জন্য একটা মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। 1.6 × 10⁻⁹ কুলম্ব। ইলেকট্রনের আধান হলো 1.6 × 10⁻⁹ কুলম্ব।
ইলেকট্রনের ভর, প্রকৃত ভর, ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 × 10⁻28 গ্রাম। ইলেকট্রন সম প্রোটন ও নিউট্রনের তুলনায় প্রায় 1840 গুণ কম ভারী হয়ে থাকে। এবার আলোচনা করব প্রোটন সম্পর্কে। বিজ্ঞানী রাদারফোর্ড 1919 সালে প্রোটন আবিষ্কার করে। প্রোটনের চার্জ বা আধান ধনাত্মক বা পজিটিভ। প্রোটনের আধান হচ্ছে 1.6। আমরা ইলেকট্রনের সাথে একটু মিলাই দেখি। ইলেকট্রনেরও যা ছিল প্রোটনেরও তাই, 1.6 × 10⁹ কুলম্ব। পার্থক্য শুধুমাত্র ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস ছিল আর প্রোটনের ক্ষেত্রে পজিটিভ হবে, প্লাস। প্রোটনের ভর 1.673 × 10⁻24 গ্রাম। এবার আলোচনা করব নিউটন সম্পর্কে। নিউটন আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক 1932 সালে। নিউটন পরমাণুর একটি মূল কণিকা যার আধান বা চার্জ নেই বা নিরপেক্ষ বলা হয়ে থাকে। প্রতিটা মৌলিক পদার্থের বা মৌলেরই নিউটন এর মান থেকে থাকে, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো নিউট্রন নেই। হাইড্রোজেন ব্যতীত প্রত্যেকটা মৌলেরই নিউট্রন রয়েছে। নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। নিউটনের প্রকৃত ভর 1.675 × 10⁻24 গ্রাম। তো আমরা আজকে যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ পরমাণু। আগামী দিন আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।